স্বল্পকথার গল্পকথক চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের গল্প সুবোধ ঘোষের লেখা রামগিরি। গল্প পাঠে আমি হৈমন্তী। শুনতে থাকুন আজকের গল্প। ওই যে রামটেক পাহাড়, ওর আসল নামটা বলতে পারো? না, প্রশ্ন করে ফর্সা ছিপছিপে ছোকরা বয়সের যে মানুষটি, সে হলো এই স্টেশনের তারবাবু। আর উত্তর দেয়, দেখতে বেশ সুন্দর যে মেয়েটি, সে হলো স্টেশন মাস্টারের মেয়ে। নাগপুর থেকে কিছু দূর উত্তরে সুলতানপুর নামে এই স্টেশনে প্রথম চাকরি নিয়ে এসেছে অনুপম। এই তো মাত্র মাস চারেক হলো এসেছে এখানে, টেলিগ্রাফি পাশ করে বছরখানেক ঘরে বসে থাকার পর। স্টেশন মাস্টার পরেশবাবু সপরিবারে এখানে আছেন 1 বছরেরও বেশি সময়। বদলি হওয়ার চেষ্টা করেন, কিন্তু চেষ্টার কোনো ফল হয় না। বাংলাদেশের কাছাকাছি অঞ্চলের দিকেই বদলি হওয়ার ইচ্ছা, কারণ মেয়ের বিয়ে দেবার দরকার দেখা দিয়েছে, বয়স হয়েছে মেয়ের। বাংলাদেশের কাছাকাছি থাকলে ঝট করে একটা দিন কলকাতায় গিয়ে 2-1 সম্বন্ধের খোঁজ খবর আনা যায়। এমনকি দরকার হলে মেয়েটাকে সঙ্গে নিয়ে ধীরেনের বাড়িতে একটা দিন থাকাও যায়, আর পাত্রপক্ষ এসে মেয়ে দেখে যেতেও পারে। পরেশবাবু আরও একটু দুশ্চিন্তিত হয়েছেন ওই ছোকরা তারবাবু অনুপম এখানে আসার পর থেকে। ছেলেটা দেখতে শুনতে মন্দ নয়, কিন্তু কিন্তু প্রশ্ন হলো, এত অল্প মাইনের একটা মানুষের সঙ্গে তার প্রথম মেয়ে রেনুর বিয়ে? না, সম্ভব নয়। অনুপমের সঙ্গে রেনুর বিয়ের কথাই বা তার মনে আসে কেন? মনে না এসেও পারে না, কারণ দুজনের মধ্যে বেশ একটা ভাব হয়েছে বলে মনে হয়। পরেশবাবু জানেন এরকম ভাবের ব্যাপার ওই বয়সে আপনা হতেই এসে যায়, শুধু একটু চোখে চোখে রাখতে হয় যেন মাত্রার বাইরে না চলে যায়। রূঢ়ভাবে বাধা দিতে গেলে ফল ভালো হয় না। সবচেয়ে ভালো হয় ভালোয় এবং যত শীঘ্র সম্ভব অন্য কোথাও সরে যাওয়া। কিছুদিন অদেখার পর এই ধরনের ভাব আপনা হতেই অভাব হয়ে যায়। অফিস ঘর থেকে বাইরে এসে পরেশবাবু দেখতে পান, হ্যাঁ ঠিক তাই। প্ল্যাটফর্মের শেষ প্রান্তে দুজনে পাশাপাশি দাঁড়িয়ে রামটেক পাহাড়ের গম্ভীর চেহারার দিকে তাকিয়ে কি জানি কি দেখছে। সন্ধে হওয়ার ঠিক আগে রেনু বেড়াতে বের হয়ে যাওয়ার আগে একবার এখানে এসে এই প্ল্যাটফর্মের ওপর কিছুক্ষণ ঘোরাফেরা করত। একটু পরে পার্সেল ক্লার্ক যোশীর 4টে ছোট ছোট ছেলে মেয়ে কোথা থেকে লাফাতে লাফাতে ছুটে আসতো রেনুর কাছে। রেল ডাক্তার নাইডুর কোয়ার্টারের জানলায় দাঁড়িয়ে নাইডু স্ত্রী ও বোনেরা হাততালি দিয়ে রেনুকে ডাকত। রেনু তার দল নিয়ে প্ল্যাটফর্ম ছেড়ে চলে যেত। তারপরেই নাইডুর কোয়ার্টারে মেয়েদের আড্ডা জমে যেত। এমনকি ওভারসিয়ার জসবন্তের মাও একজোড়া তাস হাতে নিয়ে চলে আসতেন এবং আড্ডার গল্প নষ্ট করে দিয়ে খেলা জমিয়ে তুলতেন। এই তো ছিল রেনুর প্রতি সন্ধ্যার নিয়মিত অভ্যাস। কিন্তু এই নিয়ম ভেঙে গিয়েছে এবং অভ্যাসও বদলে গিয়েছে ওই ছোকরা তারবাবু আসবার পর থেকে। নাইডুর কোয়ার্টারের জানলায় দাঁড়িয়ে নাইডু স্ত্রী ও বোনেরা শুধু তাকিয়ে থাকে, হাততালি দিয়ে রেনুকে আর ডাকে না। পরেশবাবু চুপ করে রামটেক পাহাড়ের দিকে তাকিয়ে রইলেন অনেকক্ষণ। তারপর অফিস ঘরের ভিতর থেকে একটা চেয়ার তুলে আনতে বললেন হেডকুলিকে। অডিটরের জরুরি চিঠির ফাইলটাকেও অফিস ঘরের টেবিল থেকে আনিয়ে নিয়ে চেয়ারের ওপর বসেন পরেশবাবু। ফাইলটা কোলের ওপরই পড়ে থাকে। পরেশবাবুর চোখে দৃষ্টি থাকে প্ল্যাটফর্মের শেষ প্রান্তে দাঁড়ানো দুটি মূর্তির দিকে। সূর্য ডুবে আসছে। রামটেকের মাথাটা দেখায় জমাট মেঘের মতো, আর দুপাশে লাল আলোর ছটা দিয়ে তৈরি দুটো ডানা। কি দেখছে ওরা? এত মুগ্ধ হয়ে কি দেখছে? আর মুগ্ধ হলেও এতক্ষণ ধরে
এত কথাই বা কী আছে বলবার মতো আর শুনবার মতো? শুধু অনুমানই করতে পারেন পরেশবাবু, কিন্তু শুনতে পান না নিশ্চয়ই। কি কথা বলছে অনুপম আর রেণু। অনুপম বলে, ওই রামটেক পাহাড়ই হলো রামগিরি, সেই কালিদাসের সময়ের রামগিরি। ভাবতে সত্যি আশ্চর্য লাগে। রেণু, রাজা বিক্রমাদিত্যের নবরত্নের কালিদাস? অনুপম, হ্যাঁ, কালিদাস। মেঘদূত পড়েছ? রেণু, না। অনুপম, ওই রামগিরিতে থাকতো এক যক্ষ, মেঘের কাছে তার মনের ব্যথার কথা বলতো। রেণু, যক্ষের মনে ব্যথা ছিল কেন? অনুপম হাসে, প্রিয়াকে দেখতে না পেয়ে। হঠাৎ অন্যদিকে কথার মোড় ঘুরিয়ে কালিদাসের যুগ থেকে একেবারে রেলের যুগে এসে পড়ে অনুপম। কথাগুলি অবশ্য রেলের যুগেরই কথা, কিন্তু চোখের মধ্যে কালিদাসের যুগের বা তারও আগের কালের সেই মেঘের দিকে তাকিয়ে থাকা দুটি চক্ষুর ব্যথায় যেন দেখতে পাওয়া যায়। অনুপম প্রশ্ন করে, পরেশবাবু কি সত্যি দূরের কোনো স্টেশনে বদলি হয়ে যাওয়ার চেষ্টা করছেন? রেণু বলে, হ্যাঁ। অনুপম বলে, তাহলে? কোনো উত্তর দেয় না রেণু। আনমনার মতো রামটেক পাহাড়ের গম্ভীর চেহারার দিকে তাকিয়ে থাকে। জমাট মেঘের মতো দেখতে রামটেকের মাথার উপর দিয়ে যেন শ্বেত হংসের পালক দিয়ে তৈরি একটা মেঘ আস্তে আস্তে ভেসে চলেছে। ডুবন্ত সূর্যের গায়ের রঙের গুঁড়ো গুঁড়ো আভা এসে পড়েছে সাদা মেঘের ওপর। অনুপম বলে, তোমার সঙ্গে আমার দেখা না হওয়াই ভালো ছিল রেণু। উত্তর না দিয়ে রেণু আসন্ন সন্ধ্যার ছায়ায় ঢাকা পূবের পাহাড়টার দিকে তাকিয়ে থাকে। পাহাড়ের পায়ের কাছে যেন অদৃশ্য একটা রুষ্ঠ মেঘ গড় গড় শব্দ করছে। ছুটে আসছে ডাউন এক্সপ্রেস। ইঞ্জিনের ধোঁয়া একটা ক্রুদ্ধ লাল রঙা আলেয়ার মতো দপ দপ করে নাচতে নাচতে ছুটে আসছে। অনুপম বলে, দেখা হয়েছিল, কিন্তু কথা না হলেই বোধহয় ভালো ছিল। রেণু হঠাৎ বলে, আপনি আমার ওপর রাগ করেন কেন? বাবাকে বললেই তো পারেন। অনুপম, বলতে পারি, যদি তুমি সাহস দাও। রেণু, বলুন, কি সাহস দেব? অনুপম, বলো, তোমার একটুও আপত্তি নেই? রেণু, আপনার কি মনে হয় যে আমার আপত্তি আছে? অনুপম, আমার এই 85 টাকা মাইনের চাকরি, তার উপর এখনো পার্মানেন্ট হয়নি। রেণু, ওসব কথা আমার মনে আসেই না। অনুপম, বলো, সত্যি আমাকে তোমার ভালো লাগে? রেণু, বলবো না। যদি এখনো না বুঝে থাকেন তবে বললেও কোনোদিনও বুঝতে পারবেন না। রেণুর একটা হাত ধরবার জন্য অনুপমের হাতটা হঠাৎ চঞ্চল হয়েই আবার শান্ত হয়ে যায়। চোখে পড়ে অফিস ঘরের বাইরে প্ল্যাটফর্মের ওপরেই চেয়ারে বসে আর ফাইল হাতে নিয়ে পরেশবাবুও যেন রামটেক পাহাড়ের শোভা দেখবার জন্য এই দিকে তাকিয়ে রয়েছেন। অনুপমের ডিউটির সময় হয়ে এসেছে, বড় জোর আর 5 মিনিট বাকি। বিব্রতভাবে অফিস ঘরের দিকে ফিরে আসতে থাকে অনুপম। ওদিকে নাইডুর কোয়ার্টারের জানলায় দাঁড়িয়ে নাইডু স্ত্রী অনেকক্ষণ থেকে রেণুকে ঘুষি দেখিয়ে ঠাট্টা করছিল। ছোট ওভারব্রিজের ওপর দিয়ে আস্তে আস্তে হেঁটে বেড়াতে বেড়াতে নাইডুর কোয়ার্টারের দিকে চলে যায় রেণু। এসেছেন ডিভিশনাল ডেপুটি। সুলতানপুর স্টেশনের জীবন ব্যস্ত হয়ে উঠল। ঝাড়ুদার থেকে শুরু করে স্টেশন মাস্টার পরেশবাবু পর্যন্ত সকলেই উদ্বিগ্ন, উৎকণ্ঠ, পরিচ্ছন্ন পোশাক, সময়নিষ্ঠ ও কর্মব্যস্ত। ডিভিশনাল ডেপুটি সাহেব হলেন মিস্টার মিটার, অর্থাৎ শ্রীযুক্ত মিত্র। বয়স 45 হয়ে গিয়েছে বলে মনে হয়। দেখতে সত্যি বেশ সদাশয়, বেশ হেসে হেসেই কথা বলেন।
চোখে অফিসারি ভ্রুকুটি কদাচিৎ দেখতে পাওয়া যায়। শ্রীযুক্ত মিত্রকে উদারচেতা বলা যায়। নিজের থেকে ব্যবস্থা করে নাইডু, যশবন্ত আর যোশীকে নিয়ে সন্ধ্যার সময় ব্যাডমিন্টন খেললেন এবং নিজের থেকে যে নেমন্তন্ন নিয়ে পরেশবাবুর বাড়িতে রাত্রিবেলা ভাত খেলেন। ডিভিশনাল ডেপুটি মিস্টার মিটারের আচরণে উপরওয়ালা অহমিকা একেবারে নেই বললেই চলে। সুতরাং পরেশবাবু তার দাবি একটু মন খুলে বলতে সাহস পেয়ে গেলেন। বড়ই অসুবিধায় পড়ব যদি আমাকে তাড়াতাড়ি অর্থাৎ খড়গপুরের কাছাকাছি কোথাও বদলি না করে দেন। বদলি হওয়ার জন্য এত ব্যস্ততা কেন আপনার? খড়গপুরের কাছাকাছি বা যেতে চাইছেন কেন? বড় মেয়েটি অনেক বড় হয়ে উঠেছে, এইবার বিয়েটা আর না দিলেই নয়। পাত্রের খোঁজ খবর নেওয়া অথবা মেয়ে দেখানো, এইসব ঝঞ্ঝাটগুলো একটু সহজেই সেরে ফেলতে পারতাম যদি বাংলাদেশের একটু কাছাকাছি জায়গায় থাকতে পেতাম। হেসে ফেললেন শ্রীযুক্ত মিত্র। তাই বলুন। ট্রের উপর চায়ের কাপ আর খাবার প্লেট সাজানো, দু হাতে ট্রে ধরে আস্তে আস্তে ঘরের ভেতরে ঢুকে শ্রীযুক্ত মিত্রের সামনে ট্রে নামায় রেণু। তারপরেই হাত তুলে শ্রীযুক্ত মিত্রকে নমস্কার জানিয়ে পরেশবাবুর পাশে গিয়ে দাঁড়িয়ে থাকে। পরেশবাবু বলে, এই হলো আমার বড় মেয়ে রেণু। শ্রীযুক্ত মিত্র বেশ সম্ভ্রমের সঙ্গেই হাত তুলে রেণুকেও একটা ছোট নমস্কারে পাল্টা অভিবাদন জানান। চা খেতে খেতে কেমন যেন হয়ে গেলেন শ্রীযুক্ত মিত্র। কখনো মনে হয় একেবারে আনমনা হয়ে রয়েছেন, কখনো চিন্তাকুল। পরেশবাবু একটা প্রসঙ্গ তুলতেই কথার মাঝখানে দু একবার হাসলেন শ্রীযুক্ত মিত্র, কিন্তু হাসিটাও যেন নিতান্ত খামোখা একটা লজ্জায় এলোমেলো হয়ে গেল। রেণু অন্য ঘরে চলে যাওয়ার পরেও শ্রীযুক্ত মিত্র অনেকক্ষণ বসে রইলেন, পরেশবাবুর সঙ্গে আলাপ উপভোগ করার জন্যই নিশ্চয়ই। কিন্তু আলাপটাই বাদ পড়ল সবচেয়ে বেশি। দুবার জল চাইলেন শ্রীযুক্ত মিত্র। চাকর এসে জল দিয়ে গেল। আর একবার সামান্য একটু মশলা চাইলেন শ্রীযুক্ত মিত্র। এই একটা এলাচ আর দুটো লবঙ্গ হলেই হবে। পরেশবাবুর ছোট মেয়ে বুলি এসে মশলার একটা কৌটো শ্রীযুক্ত মিত্রের সামনে রেখে দিয়ে চলে গেল। ঘরের দরজার দিকে শ্রীযুক্ত মিত্রের চোখের দৃষ্টিটা হঠাৎ এক একবার যেন তৃষ্ণার্তের মতো ছুটে যায়, কখনো বা একেবারেই আনমনা হয়ে যেন নিজের মুগ্ধ মনের একটা কল্পনার দিকেই তাকিয়ে থাকেন। দুটি বড় বেনি, বেনির প্রান্তে নার্গিসের কুড়ি, একটা সুন্দর মুখ আর চোখের বড় বড় পাতা, আসমানি নীল একটা শাড়ি আর অদ্ভুত ভঙ্গিতে রেশমি জালির একটা ওড়না জড়ানো গায়ে। কল্পনাকেও মুগ্ধ করে দেওয়ার মতো একটা মূর্তি বটে। উঠবার সময় শ্রীযুক্ত মিত্র বললেন, মনে রইল আপনার অনুরোধের কথা। তারপর একটু ভেবে নিয়ে বললেন, আমারও একটা অনুরোধ আছে আপনার কাছে, কিন্তু আজ আর বলতে চাই না। আমাকে এখনই রওনা হতে হবে। এই প্যাসেঞ্জারেই নাগপুর পৌঁছে দুপুরের আগেই একটা কাজ সেরে ফেলতে হবে। এক সপ্তাহ পরেই আবার সুলতানপুরে দেখা দিলেন ডিভিশনাল ডেপুটি শ্রীযুক্ত মিত্র। এবার এসে ব্যাডমিন্টন খেললেন না এবং একটা ফাইলও স্পর্শ করলেন না। সারাটা দিন ইন্সপেকশনের বাংলোর ভেতরে বসে আর শুয়েই কাটিয়ে দিলেন। সন্ধে হওয়ার আগেই বেড়াতে এলেন স্টেশনের প্ল্যাটফর্মে। ডাক দিলেন পরেশবাবুকে এবং কিছুক্ষণ বেড়াবার পর প্ল্যাটফর্মের উপরেই দুজনে দুটি চেয়ারে বসলেন গল্প করবার জন্য। শ্রীযুক্ত মিত্র বললেন, সেই অনুরোধের কথাটাই বলতে চাইছি। বলুন। আপনাকে এখান থেকে বদলি না করেও যদি আপনার মেয়ের বিয়ের একটা সুযোগ এনে দিই, তাহলে কি আপনার আপত্তি আছে? কিছুই না। আপনি কি জানেন যে 5 বছর হলো আমার স্ত্রী বিগতা হয়েছেন? না, তা তো জানতুম না। আমার কোনো ছেলেপিলেও নেই। তাহলে দেখছি আপনি নিতান্তই, একেবারে নিতান্তই একটা বেদনার মধ্যে রয়েছেন। ঠিকই বলেছেন, কিন্তু আর এভাবে থাকতে চাই না। থাকা
উচিত নয় বলেই মনে করি। তাই অনুরোধ, আমার সঙ্গে যদি আপনার মেয়ের বিয়ে দিতেন তাহলে আমি সুখী হতাম। পরেশবাবু বিচলিত হয়ে ওঠেন। আপনি অনুরোধ বলছেন কেন? আপনার অনুগ্রহ। আমি সত্যি এতটা আশা করতে পারিনি। আমার কোনো আপত্তি নেই, থাকতেও পারে না। শ্রীযুক্ত মিত্র, আপনার মেয়ের কি কোনো আপত্তি থাকতে পারে? হঠাৎ গম্ভীর হয়ে পড়েন পরেশবাবু। কুণ্ঠিতভাবে বলেন, আমার তো মনে হয় না যে রেনুর কোনো আপত্তি থাকতে পারে, কিন্তু হঠাৎ যেন ভাষা হারিয়ে চুপ করে রইলেন পরেশবাবু। প্ল্যাটফর্ম ছাড়িয়ে, পাওয়ার হাউসটাও ছাড়িয়ে, মস্ত বড় দেওদারের ছায়ার মধ্যে যে কালো পাথরটা পড়ে রয়েছে সেই দিকে হঠাৎ দৃষ্টি পড়ে পরেশবাবুর। কালো পাথরটার ওপর দাঁড়িয়ে আছে দুটি মূর্তি, ঠিক সেই রকমই পাশাপাশি দাঁড়িয়ে রামটেক পাহাড়ের দিকে তাকিয়ে আছে দুজনে, ছোকরা তারবাবু অনুপম আর স্টেশন মাস্টারের বড় মেয়ে রেনু। শ্রীযুক্ত মিত্র প্রশ্ন করেন, চুপ করে গেলেন কেন? পরেশবাবু বলেন, না না, রেনুর মনে কোনো আপত্তি থাকতে পারে না। আমার মেয়ে সেরকম মেয়ে নয়। তবে শ্রীযুক্ত মিত্র আবার চুপ করলেন যে? পরেশবাবু, তবে এই কিছুদিন হলো একটি ছেলের সঙ্গে রেনুর আলাপ পরিচয় হওয়ায় মাঝে মাঝে আমি দুশ্চিন্তা বোধ করেছি। যদিও ব্যাপারটা কিছুই নয়, সামান্য আলাপ পরিচয় মাত্র, মনের ব্যাপার কিছু ঘটেনি। শ্রীযুক্ত মিত্রের মুখটা হঠাৎ বড় বেশি বিষণ্ণ হয়ে ওঠে। শ্রীযুক্ত মিত্র বলেন, সেসব তো আপনারই হাতে রয়েছে। আপনি ইচ্ছে করলেই তো আলাপ পরিচয়ের সুযোগটা বন্ধ করে দিতে পারেন। পরেশবাবু, পারতাম, কিন্তু পারেনি এই ভেবে যে মিছিমিছি বাধা দিলে যেটা চাইছি না সেটাই হয়ে দাঁড়াতে পারে। শ্রীযুক্ত মিত্র, এটাও ঠিকই বলেছেন। পরেশবাবু, আর আলাপ পরিচয়ের যে সুযোগ বন্ধ করে দেবার কথা বললেন সেটার উপর আমার চেয়ে আপনারই বেশি হাত। বিস্মিত হন শ্রীযুক্ত মিত্র। কীরকম? পরেশবাবু, ছেলেটি হলো সুলতানপুর স্টেশনারি সিগন্যালের ক্লার্ক। শ্রীযুক্ত মিত্র, নামটা কি? পরেশবাবু, অনুপম বসু। শক্ত একটি অফিসার সুলভ ভ্রুকুটি নির্মম ভঙ্গিতে ফুটে ওঠে শ্রীযুক্ত মিত্রের কপালের চামড়া কুঞ্চিত করে দিয়ে। তারপরেই বলেন, 3 দিনের মধ্যেই সে ব্যবস্থা করে দিচ্ছি। তিন দিন পরেই ডিভিশনাল অফিস থেকে অর্ডার এলো। সিগন্যালের ক্লার্ক অনুপম বসুকে বদলি করা হয়েছে মথুরাগঞ্জে। 24 ঘন্টার মধ্যেই মথুরাগঞ্জে এসে কাজে যোগ দিতে হবে, জরুরি অর্ডার। মথুরাগঞ্জ হলো সুলতানপুর থেকে প্রায় 200 মাইল দূরের এক স্টেশন। রওনা হওয়ার আগে এবং এক্সপ্রেস ট্রেনে উঠবার আগে প্ল্যাটফর্মের ওপর অনেকক্ষণ ছটফট করেছিল অনুপম। একটা কথা বলে যাওয়ারও সুযোগ পাওয়া গেল না। কাল রাতেই রেনুকে সঙ্গে নিয়ে নাগপুর চলে গিয়েছেন পরেশবাবু। ডাক্তারের কাছে রেনুর চোখ পরীক্ষা করাতে হবে, কিন্তু চোখ পরীক্ষা করিয়েও আজ সন্ধ্যের মধ্যেই তো অনায়াসে ফিরে আসতে পারতেন, যা কল্পনাও করতে পারছে না রেনু। এসে দেখবে তাই সত্য হয়ে গিয়েছে। না বলে কয়ে বিশ্বাসঘাতকের মতো লোকটা চলে গিয়েছে। জরুরি অর্ডার এসে গিয়েছে। কি হিংস্র অর্ডার! এক্সপ্রেস ট্রেনের ভেতরে বসেও নিজেকে শান্ত করতে অনেকক্ষণ সময় লাগে অনুপমের। নাগপুরের দিক থেকে আগন্তুক প্যাসেঞ্জার ট্রেনটাও হু হু শব্দে এক্সপ্রেসের পাশ কাটিয়ে সুলতানপুরের দিকে চলে গেল। একবার শুধু চমকে উঠেছিল অনুপম। রেশমি জালির ওড়না গায়ে জড়ানো একটা মূর্তিকে প্যাসেঞ্জার ট্রেনের একটা কামরার আলোর সঙ্গে চকিত বিদ্যুতের মতো দেখা দিয়েও উধাও হয়ে গেল। চোখ পরীক্ষা করে নাগপুর থেকে ফিরে যাচ্ছে রেনু, তাই তো মনে হলো। ইস, যদি আর 3টে ঘন্টা আগে ট্রেনটা সুলতানপুরে ফিরত। যাই হোক,
মথুরাগঞ্জ থেকে অনুপমকে আর সুলতানপুরে ফিরে আসতে হয়নি। সপ্তাহ পরে নয়, 1 মাসের মধ্যেও নয়। এসেছিল প্রতি সপ্তাহে একটি করে চিঠি। সে চিঠির সদ্গতিও করে দিয়েছেন পরেশবাবু, ছিঁড়ে কুচি কুচি করে আর পায়ের পাশে বাজে কাগজের ঝুড়ির মধ্যে নিক্ষেপ করে। অপরাহ্ন বেলায় প্ল্যাটফর্মের প্রান্তে দাঁড়িয়ে রামটেক পাহাড়ের মাথার উপরে আকাশের বুকে আস্তে আস্তে ভেসে যাওয়া সাদা মেঘ আর কালো মেঘগুলোকেও দেখেছে রেনু। 1 দিন, 2 দিন, 3 দিন, তারপর আর নয়। মেঘগুলিও তার নাগাল পাবে না। বোধহয় এমনই একটা দূরের জগতে গিয়ে বসে আছে মানুষটা। সহ্য করছেই বা কী করে? কালিদাসের যক্ষ তো মেঘের কাছে মনের কথা না বলে থাকতে পারেনি, কিন্তু এই মানুষটা নিজেকে এত নীরব করে রাখতে পারছে কেমন করে? এত সহজে আর এত শিগগির সবই ভুলে গেল, একটা চিঠিও যে লিখতে পারল না। সে মানুষ মেঘদূতের গল্প বলে কি আনন্দ পেত, এর রহস্য এখন আর বুঝে উঠতে পারে না রেনু। জরুরি অর্ডার এলো, আর 24 ঘন্টার মধ্যে চলে যেতে হবে। এটাই বা কোন রহস্য? চিন্তা করে রেনু। 1 মাস, 2 মাস, 3 মাস, এরই মধ্যে ঘটনাগুলি একে একে বদলে যেতে শুরু করে। শ্রীযুক্ত মিত্র প্রতি মাসে অন্তত 2 বার করে এসেছেন। পরেশবাবুর সঙ্গে অনেক আলোচনা হয়েছে তার। এর মধ্যে বেশিরভাগই রেলের কাজের বাইরের বিষয় নিয়েই আলোচনা। রামটেক পাহাড়ের মাথার ওপরেও আর মেঘ দেখা যায় না। নাইডুর কোয়ার্টারে মেয়েদের তাস খেলার আসর আবার জমে ওঠে। রেনুকে দেখা যায় সেই আসরে। সুলতানপুরের সন্ধ্যাগুলি সেই অনেক দিন আগের মতোই এদিক ওদিক বেরিয়ে ঘোড়ার আনন্দে কেটে যেতে থাকে, এবং পরেশবাবু দেখে খুশি হন। রেনুর মনের ভেতরে কোনো মেঘ যদি আগে দেখা দিয়েও থাকে, তবুও সে মেঘ এখন আর নেই। রামটেক পাহাড়ের ওপর প্রকাণ্ড আকাশ কদিন থেকে একেবারে ঝকঝকে ও পরিষ্কার। আর বেশি দিন দেরি হয়নি। এই আশ্বিনটা ফুরিয়ে যাওয়ার আগেই সুলতানপুরের স্টেশন মাস্টারের কোয়ার্টার ফুল আর পাতা দিয়ে একদিন সাজানো হলো। সারা রাত আলো জ্বলল। ভাড়াটে বাঁশিওয়ালা দিন রাত বাঁশি বাজিয়ে সুলতানপুর স্টেশনের হৃদয়ে উৎসব জাগিয়ে তুলল। তারই মধ্যে বর বেশে দেখা দিলেন শ্রীযুক্ত মিত্র, এবং বধূ বেশে তার পাশে বসল পরেশবাবুর বড় মেয়ে রেনু। বিয়ের রাত ভোর হতেই শ্রীযুক্ত মিত্র প্রসন্ন মনে তার নব পরিণীতা রেনুর মুখের দিকে মুগ্ধভাবে তাকিয়ে বলেন, চলো আজ এই সকালেই রামটেক পাহাড়ে বেরিয়ে আসি। রেনু বলে, চলো, কিন্তু বাবাকে একবার জিজ্ঞাসা করে নাও। শ্রীযুক্ত মিত্র বলেন, জিজ্ঞাসা করেছি। রেনু, কি বললেন বাবা? শ্রীযুক্ত মিত্র বললেন, হ্যাঁ, রেনুও রামটেক পাহাড়ের শোভা দেখতে খুব ভালোবাসে। রেনু হাসে। আশ্চর্য, বাবা দেখছি এখনো মনে করে রেখেছেন। কিন্তু তবে কেন? কি বলতে গিয়ে আর কি যেন ভেবে চুপ করে গেল রেনু। মুখের হাসিটাও অন্যরকম হয়ে যায়। শ্রীযুক্ত মিত্র বলেন, কি বললে রেনু? রেনু, তবে কেন বাবা বদলি হতে চেয়েছিলেন? শ্রীযুক্ত মিত্র হাসেন, ভাগ্যিস আমি ওর বদলি বন্ধ করে দিয়েছিলাম। রেনু, বদলি করা বা না করার কর্তা কি তুমি? শ্রীযুক্ত মিত্র, হ্যাঁ। চুপ করে দাঁড়িয়ে থাকে রেনু। শ্রীযুক্ত মিত্র বলেন, চলো রেনু, আর দেরি করে না। আরও কিছুক্ষণ নীরব হয়ে থাকে রেনু। শ্রীযুক্ত মিত্রের হাতের আঙ্গুলে হিরে বসানো দুটো আংটির দিকে দুটো নিষ্পলক চক্ষু দৃষ্টি তুলে তাকিয়ে থাকে। হঠাৎ চোখের তারা দুটো চমকে ওঠে, যেন অদ্ভুত একটা কিছু এতক্ষণে দেখতে পেয়েছে রেনু। আর কোনো সন্দেহ নেই, বোঝা গেল এতদিনে জরুরি অর্ডারের রহস্য লুকিয়ে রয়েছে ওই হীরের আংটি পরানো আঙ্গুলগুলির মধ্যে। ওই হাতেই সই করেছে সেই ভয়ানক জরুরি অর্ডার, যে অর্ডারে রামটেক পাহাড়ের মাথার ওপরের আকাশের সব রঙিন মেঘ শুকিয়ে উবে গেল। যাক, ব্যস্তভাবেই রেনু বলে, না, আর দেরি করেই বা কী লাভ?
রামটেক পাহাড়ে পৌঁছতে খুব বেশি দেরি হয়নি, আর ওপরে উঠতে পা ব্যথা করলেও চারিদিকের চোখ ভোলানো শোভায় সে ব্যথাও ভুলে যেতে পারল রেণু। শ্রীযুক্ত মিত্র বলেন, এই রামটেক পাহাড়ই হলো রামগিরি। চমকে মুখ ফিরিয়ে নেয় রেণু। শ্রীযুক্ত মিত্র বলেন, এই রামগিরিতেই তপস্যা করত শম্ভুক, সে গল্প জানো তো রেণু? রেণু, একটু জানি। শ্রীযুক্ত মিত্র উৎসাহের সঙ্গে বর্ণনা করতে থাকেন। বেচারা শম্ভুক এখানেই তপস্যা করত। এই তার অপরাধ যে সে শুধু তপস্যা করত, মাত্র এই অপরাধী রামচন্দ্র শম্ভুককে একদিন হত্যা করলেন। চুপ করে শুনতে থাকে রেণু। শ্রীযুক্ত মিত্র কিছুক্ষণ যেন ভাবাভিভূত অবস্থায় চুপ করে দাঁড়িয়ে থাকেন। তারপর আবার নিজের মনের উৎসাহেই বলতে থাকেন, ওহ, ছেলেবেলায় দেখা সেই যাত্রাগানের কথাই মনে পড়ছে, কি করুণ সেই কথাগুলি। রেণু, কার কথা? শ্রীযুক্ত মিত্র, শম্ভুকের কথা। রামের বাণে আহত হয়ে মরে যাওয়ার আগে শম্ভুক বলেছে, দোষী নাহি জানিল কি দোষ তাহার। রেণু বলে, চলো এবার নেমে যাই। শ্রীযুক্ত মিত্র আরও উৎসাহিত হয়ে বলেন, কিন্তু রামগিরি আজও শম্ভুকের সেই ব্যথার চিহ্ন লুকিয়ে রেখেছে। হাতের স্টিক দিয়ে পাহাড়ের গায়ের মাটি খুঁচিয়ে খুঁচিয়ে তুলতে থাকেন শ্রীযুক্ত মিত্র। মাটির একটা বড় ঢেলা উপরে আসতেই দেখা যায় কাঁচা আলতার মতো লাল রঙে মাখা রয়েছে রামটেক পাহাড়ের ভেজা ভেজা মাটি। শ্রীযুক্ত মিত্র বলেন, লোকে বলে শম্ভুকের রক্ত এখনও রামটেক পাহাড়ের মাটিতে লেগে রয়েছে, এখনও শুকিয়ে যায়নি। শ্রীযুক্ত মিত্রের মুখের দিকে গভীর কৌতূহলের একটি দৃষ্টি তুলে তাকিয়ে থাকে রেণু। তার মধ্যে শানিত একটা প্রশ্নের তীক্ষ্ণ মুখ যেন ছিকছিক করে জ্বলছে। হঠাৎ প্রশ্ন করে রেণু, তুমি কি এই গল্পটা বিশ্বাস করো? অপ্রস্তুতভাবে শ্রীযুক্ত মিত্র বলেন, গল্প হলেও গল্প, এর মধ্যে বিশ্বাস আর অবিশ্বাসের কি আছে? রেণু, গল্পটা ভালো না মন্দ? শ্রীযুক্ত মিত্র, বড় করুণ। রেণু, বলতে বেশ কষ্ট হয়। শ্রীযুক্ত মিত্র, হ্যাঁ। রেণু, তবে বলতে পারলে কি করে? বিব্রতভাবে প্রশ্ন করেন শ্রীযুক্ত মিত্র। কি বললে? রেণু বলে, চলো নেমে যাই। আজকের গল্প রামগিরি এখানেই শেষ হলো। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্ট আমাকে উৎসাহিত করে। আর গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও হাজির হব নতুন গল্পের সাথে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। নমস্কার।